বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পরিবারের সবাই ভালো আছে। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিবারই ক্লাস শুরু করার পূর্বে আমি একটু উপদেশ দেওয়ার চেষ্টা করি। আজকেও সেরকমই বলছি যে যদি করোনা ভাইরাস না থাকতো তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে এখন টেস্ট পরীক্ষা রানিংয়ে থাক, কিন্তু এখন সব কিছুই তোমাদের মধ্যে একটু উলটপালট মনে হচ্ছে। আসলে সবসময় সব একরকম যায় না। কিন্তু শিক্ষার্থীরা, তোমরা বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিয়ে নাও, কারণ যে কোনো সময় তোমাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু এগিয়ে আসছে। অর্থাৎ যদি প্রতি বছরে কিন্তু নিয়মিত যখন পরীক্ষা হয় তখন এপ্রিলেই শুরু হয়, তাহলে সেই হিসাব করলে কিন্তু 6 মাসও নেই। তো শিক্ষার্থীরা, এখন নভেম্বর প্রায় চলে যাচ্ছে, ডিসেম্বর, তাহলে করোনা ভাইরাস যে কোনো সময় হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলেও ফেলে তাহলে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার রুটিনও হয়তো বা 2-1 মাসের মধ্যেও চলে আসতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রি-টেস্ট পরীক্ষা কিন্তু যদি নিয়মিত ক্লাসগুলো হতো, এরকম পরিস্থিতি না সৃষ্টি হতো, তাহলে প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়ে টেস্ট পরীক্ষাও প্রায় শেষের দিকে থাকার কথা ছিল। তা যাই হোক শিক্ষার্থীরা, সেশন কিন্তু প্রায় 2 বছর চলে যাচ্ছে। সেই হিসাবে তোমাদেরকে প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া লাগবে। আর আমরা যা পড়াচ্ছি তোমরা গুরুত্ব দিয়ে সেগুলো এখন থেকে অর্জন করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটি নতুন অধ্যায় শুরু করব, কিন্তু ইনবক্সে তোমাদের অনেকেই আমাকে জানিয়েছ যে ষষ্ঠ অধ্যায় থেকে যেন আমার আরেকটা টপিকস বাকি আছে, সেটা যেন আমি নিয়ে নিই। ঠিক আছে শিক্ষার্থীরা, সেই জন্য আমি আবারও এই ষষ্ঠ অধ্যায় থেকে, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে আমি আজকে পঞ্চম এবং শেষ ক্লাস নেব, এটা স্থির করেছি। তো আজকে হচ্ছে হিউম্যান ফিজিওলজি থেকে ওয়েস্টার্ন অ্যানিমেশন হতে আমি অসমোগুলেশন অংশটুকু পড়াবো। আর এই অধ্যায়ের প্রথম ক্লাসটি তোমাদের খুব সমস্যা হয়েছিল, তোমরা বলেছিলে যে সেটা বৃক্কের গঠনটা আমি পড়াচ্ছিলাম, তখন তোমাদের বলেছিলে যে অনেকটাই বুঝতে পারোনি, অনেক সাউন্ড ডিস্টার্ব ছিল আর নেটেও বেশ ডিস্টার্ব ছিল। আমি বলেছিলাম যে পরবর্তীতে যদি কখনো একটা সুযোগ মিলে যায় তাহলে আমি সেটা আবার আলোচনা করব। আমি সেদিন চিত্র এঁকে তোমাদেরকে বর্ণনা দিয়েছিলাম। আজকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আমি চিত্র সন্নিবেশ করেছি। সেই চিত্রটা দেখে আমি যেহেতু পূর্বের ক্লাসে চিত্রটা এঁকে তোমাদের বুঝিয়েছি, তার সাথে সমন্বয় করে আমি আজকে বৃক্কের গঠনটা একটু বুঝিয়ে দিব, এবং অসমোগুলেশনটাই হচ্ছে আমার মূল আজকের বিষয়। টপিক হচ্ছে অসমোগুলেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই প্রস্তুত আছো আজকে ক্লাসটির জন্য। অবশ্যই বই খাতা এবং কলম নিয়ে রেডি থাকবে, এবং আমি যা যা বোর্ডে লিখব অবশ্যই তোমরা সেটা বোর্ডে লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে আবারও মনে করে দিতে চাচ্ছি যে বৃক্কের গঠনটা। তো শিক্ষার্থীরা, প্রথম হচ্ছে এক্সক্রিয়েশন বা রেচন কি। প্রথমেই আমাদেরকে এই বৃক্কের গঠন করতে গেলে এক্সক্রিয়েশন বা রেচনটা বলতে হবে, বা রেচন কি। শিক্ষার্থীরা, এক্সক্রিয়েশন বা রেচন কি? তো এখন তোমরা লক্ষ্য করো, এক্সক্রিয়েশন বা রেচনটা আমি তোমাদেরকে আবার স্মরণ করে দিতে চাই যে এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অর্থাৎ এক্সক্রিয়েশন বা রেচনটা হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় কী হয়, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কী হয় আমাদের দেহ থেকে, যে আমরা প্রাণীদেহে বিপাকের ফলে আমাদের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থটা উৎপন্ন হয়, সেই পদার্থটা কী হয় আমাদের দেহ থেকে যে দ্রুত নিষ্কাশনের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে রেচন বা এক্সক্রিয়েশন। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা এই যে এক্সক্রিয়েশনটা হচ্ছে, এক্সক্রিয়েশনের এই যে রেচন, এই রেচনের অঙ্গটা কি শিক্ষার্থীরা? যে সকল রেচন অঙ্গটা হচ্ছে, তাহলে এই যে রেচন, সেটার তো একটা নির্দিষ্ট অঙ্গ লাগবে, তাহলে সেটা হচ্ছে রেচন অঙ্গ। হ্যাঁ শিক্ষার্থীরা, লিখে ফেলো যে রেচন অঙ্গটা কি। রেচন অঙ্গ কি? অর্থাৎ
আমাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং প্রত্যেকটারই বিশেষ বিশেষ কাজ আছে। এক একটা অঙ্গ এক একটা কাজের জন্য নিয়োজিত। ঠিক তেমনই রেচনেরও একটা নির্দিষ্ট অঙ্গ আছে। অবশ্যই তোমরা বুঝে ফেলেছো রেচন অঙ্গটা কি হতে পারে শিক্ষার্থীরা। তাহলে আমরা বলবো যে যে সব অঙ্গ রেচন কাজে অংশগ্রহণ করে সেটাই হচ্ছে রেচন অঙ্গ। যে সকল অঙ্গগুলো রেচন কাজে অংশগ্রহণ করে সেটাই হচ্ছে রেচন অঙ্গ। তাহলে আমাদের রেচনের প্রধান অঙ্গটি কোনটি শিক্ষার্থীরা? এবার আসা যাক, প্রধান রেচন অঙ্গটা হচ্ছে যেমন বৃক্ক। শিক্ষার্থীরা এখন রেচন অঙ্গ যদি আমরা জেনেই গেলাম যে বৃক্ক, তাহলে আমি আবারও বলছি যে রেচন তন্ত্রটা কী। তার মানে রেচন অঙ্গটা আমরা জানলাম বৃক্ক, তাহলে পরের প্রশ্নটা আসতে পারে রেচন তন্ত্র কী। যদিও আমি পূর্বের ক্লাসে একবার বলেছিলাম, তোমরা মনে করে দেখো মনে আছে কিনা। রেচন তন্ত্রটা কী? রেচন তন্ত্র কী শিক্ষার্থীরা? রেচন অঙ্গ গেল অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম। এটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম অথবা এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেমটা কি শিক্ষার্থীরা? একটা সুনির্দিষ্ট অঙ্গতন্ত্রর সাথে কিন্তু আমাদের রেচন অঙ্গটা জড়িত থাকে, সেটাই হচ্ছে রেচন তন্ত্র। তাহলে এখন আমি তোমাদেরকে এই রেচনতন্ত্র বলতে গিয়ে তোমাদেরকে আরও মনে করে দিতে চাচ্ছি যে শতকরা 80% রেচন কার্য নিষ্কাশিত হয় কিসের মাধ্যমে? এই রেচনতন্ত্রের মাধ্যমে। আর 20% আমাদের রেচন পদার্থগুলো দেহ থেকে বাইরে নিষ্কান্ত হয়, সেটা হচ্ছে ঘাম, তারপরে হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের এই যে সর্দি কাশি নানানভাবে দেহ থেকে নিষ্কাশন হয়, সেটা হচ্ছে সহকারী রেচন অঙ্গ। তো শিক্ষার্থীরা সেটা মনে করে দেখো, আমি বলেছিলাম। এরপরে আমি যদি বলি সেটা হচ্ছে অর্থাৎ রেচন অঙ্গ বলতে আমরা যেটা বুঝি সেটা বৃক্ককে মেন বুঝি, আর রেচন তন্ত্র বলতে আমরা বৃক্ক, ইউরেটার নালী আর কি বুঝি আমরা, সেটা হচ্ছে মূত্রনালী এবং মূত্রথলি। বৃক্ক, ইউরেটার নালী, মূত্রথলি এবং মূত্রথলি। শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে একটু বৃক্কের চিত্রের মধ্যে নিয়ে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো যে বৃক্কটা দেখো, তোমরা বৃক্কের চিত্রটাকে একটু লক্ষ্য করো। এখানে বৃক্কের চিত্রটা লক্ষ্য করো শিক্ষার্থীরা। দেখো আমি তোমাদেরকে আরও বলেছিলাম যে রেচনতন্ত্রের ব্যাপারে যে বৃক্ক, এখানে দেখো আমি বলেছি যে রেচনতন্ত্র বলতে বৃক্ক, ইউরেটার মূত্রনালী, মূত্রথলিকে বোঝায়। অর্থাৎ ইউরেটার, মূত্রথলি, মূত্রনালীকে এখানে রেচনতন্ত্রটা বোঝায়। দেখো তোমরা এই যে এখানে বৃক্ক, এটা হচ্ছে মূত্রনালী, মূত্রথলি এই। তাহলে তোমরা লক্ষ্য করো, তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা দুইটা কিডনি। বৃক্ক মানে দুটা কিডনি। এই যে দুটা কিডনি আছে, আমি তোমাদেরকে আরও বলেছিলাম যে আমাদের দেহের বাঁ কিডনিটা ডান কিডনি থেকে একটু উপরে থাকে। তাহলে তোমরা কি সেটা বুঝতে পেরেছো আমার এই কথাটা? এবার চিত্রের মধ্যে সেটা লক্ষ্য করে দেখো যে আমার কথাটা ঠিক ছিল কিনা। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, দেখো আমি বলেছিলাম যে বাঁ কিডনিটা আমাদের এই যে বাঁ কিডনিটা আমাদের ডান একজোড়া কিডনি থাকে, এই যে একজোড়া কিডনি, এবং বাঁ কিডনিটা ডান কিডনি থেকে সামান্য উপরে থাকে। কিসের জন্য থাকে? কেন? আমি বলছিলাম যকৃতের অবস্থানের কারণে এই একটু ডিস্টেন্স হয়। তারপরে দেখো, তাহলে আমি কি বলেছি যে প্রধান রেচন অঙ্গের মধ্যে বলছি যে বৃক্ক অর্থাৎ কিডনি, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। দেখো বৃক্ক বা কিডনি, তারপরে এটা হচ্ছে ইউরেটার, মূত্রথলি, এই হলো মূত্রনালী। এটা হলো মূত্রথলি, এটা মূত্রনালী। এখন এই হচ্ছে আমাদের রেচনতন্ত্র, যা আমি বলেছিলাম যে রেচনতন্ত্র কি, যে রেচনতন্ত্রটা কি বলেছিলাম যে রেচনতন্ত্র বলতে আমরা বুঝি, অর্থাৎ রেচন অঙ্গটা বলতে আমরা বুঝি যে রেচনতন্ত্র বলতে আমরা বুঝি বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালীকে সম্মিলিতভাবে আমরা রেচনতন্ত্র বলি। অর্থাৎ এটাই হচ্ছে রেচনতন্ত্র, অর্থাৎ কিডনি সহ এই অংশটুকু। এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি এখন তোমাদেরকে বৃক্কের গঠনটা নিয়ে একটু দ্রুত আলোচনা করব, কারণ এই অংশে বৃক্কের গঠনটা আমি পূর্বের ক্লাসের চিত্রটা এঁকে তোমাদেরকে বর্ণনা করেছিলাম। অবশ্যই যদিও সাউন্ড বেশি থাকে বা নেটে ডিস্টার্ব থাকলেও তোমরা কিছুটা হলেও
বুঝেছিলে। এখন তার সাথে সমন্বয় করে এবার এই চিত্রটার সাথে তোমরা লক্ষ্য করো। তো শিক্ষার্থীরা দেখো, মানুষের উদর গাত্রের, তাহলে এই যে বৃক্কটা কোথায় অবস্থান করছে, কিডনিটা কোথায় অবস্থান করছে? মানুষের উদর, এই যে পেট, উদর গাত্রের পিছনে, হ্যাঁ এটা হলো পিছন থেকে, কিন্তু পিছনে অংশে, এবং মেরুদণ্ডটা কিন্তু আমাদের এই মধ্য বরাবর থাকে, ঠিক মেরুদণ্ডের দুপাশে বক্ষ পিঞ্জরের নিচে, আমাদের এই পাশটা কিন্তু সামনের দিক থেকে বক্ষ পিঞ্জর আছে, তাহলে বক্ষ পিঞ্জরের থেকে নিচে এবং পৃষ্ঠ প্রাচীর সংলগ্ন হয়ে দুটি বৃক্ক বা কিডনি যুক্ত থাকে। এবার তোমরা কিডনির অবস্থানটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তাহলে আমি কি বলেছি যে যকৃতের অবস্থানের কারণে বা বৃক্কটা ডান বৃক্ক থেকে সামান্য উপরে অবস্থান করে। এখন আমি বৃক্কের গঠন সম্পর্কে, অর্থাৎ কিডনির গঠন সম্পর্কে আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা দেখো, কিডনির গঠনটা তোমরা লক্ষ্য করো, আমি কি বলেছিলাম, প্রতিটা বৃক্ক, অর্থাৎ আমি এখানে একটা বৃক্কেও বা একটা কিডনির চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি, দুটা কিডনি একই বৈশিষ্ট্য। প্রতিটি বৃক্ক নেরেট চাপা, একদম নেরেট চাপা, দেখতে অনেকটা সিমের বিচির মতো। সিমের বিচিটা তোমরা এরকম দেখে থাকো, শেপটা সিমের বিচিতে যখন একটু ব্রণ আসে তখন কিন্তু ঠিক এরকম দেখায়। তাহলে প্রত্যেকটা কিডনি হচ্ছে নেরেট চাপা, দেখতে অনেকটা সিমের বিচির মতো এবং লালচে রঙের হয়, রঙটা লালচে রঙের। তো শিক্ষার্থীরা তারপরে তোমরা লক্ষ্য করো, একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য, 10 থেকে একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্যটা তোমরা লক্ষ্য করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার হয়। তার মানে এই বৃক্কের দৈর্ঘ্যটা 10 থেকে 12 সেন্টিমিটার হবে, আর প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার। 5 থেকে 6 সেন্টিমিটার। ওজন পুরুষের ক্ষেত্রে 150 থেকে 170 গ্রাম, আর স্ত্রী লোকের ক্ষেত্রে একটু বৈষম্য হয়, 130 থেকে 150 গ্রাম। তো শিক্ষার্থীরা এখন আমি যদি বৃক্কের গঠন সম্পর্কে বলি, তো বৃক্কের বাইরের দিকটা কেমন দেখাচ্ছে, অবশ্যই তোমরা বলবে উত্তল, তাহলে ভিতরের দিকটা হচ্ছে অবতল। অবতল অংশের মধ্যে আমরা কিছু খাঁজ দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে হাইলাম। শিক্ষার্থীরা দেখো, এই যে হাইলাম, এই ভিতরের দিকে কিছু খাঁজ দেখতে পাচ্ছি আমরা, এটা ভিতরের দিকে আছে, এই অংশটার নাম হচ্ছে হাইলাম। এই হাইলাম, আর এই হাইলামের ভিতর দিয়ে কিন্তু এই ইউরেটার এবং রেনাল শিরাটা বের হয়ে আসছে, বাহির দিকে নির্গত হয়েছে, এবং রেনাল ধমনী আর স্নায়ু এই বৃক্কে প্রবেশ করেছে। শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো, এই সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুলগুলা কি হয়, ক্যাপসুল নামক তন্তুময় যোজক দ্বারা গঠিত। এই সম্পূর্ণ বৃক্কটাই ক্যাপসুল নামক তন্তুময় যোজক এটার ভিতরে অবস্থান করেছে, এবং এই তন্তুময় যোজক কলার সুদৃঢ় আবরণ দ্বারাই কিন্তু এই বৃক্কটি গঠিত হয়েছে। শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো, আমরা বৃক্কের গঠনের ভিতরের দিকে আমরা এখন অবস্থান করে বর্ণনা করার চেষ্টা করছি। দেখো, বৃক্কের অন্তর্গঠনে আমরা আর কি কি দেখতে পাচ্ছি। বৃক্কের লম্বচ্ছেদ করলে আমরা বাইরের দিক থেকে আমরা যে শক্ত একটা যোজক কলা নির্মিত আবরণ যে আমরা দেখতে পাচ্ছি, সেটাই কি এই গঠনটাই হচ্ছে, শিক্ষার্থীরা এটার নাম কি বলতে পারো, আমি আগের ক্লাসে বলেছিলাম এটা ক্যাপসুল। এখন আমরা যদি একটা বৃক্ককে লম্বচ্ছেদ করি, তাহলে আমরা তিনটি সুস্পষ্ট অংশ দেখতে পাবো। একটি হচ্ছে কর্টেক্স অংশ, অর্থাৎ এই যে রেনাল কর্টেক্স, এই অংশটা হচ্ছে রেনাল কর্টেক্স। তারপরে দেখো রেনাল মেডুলা, এর নিচের অংশটাই হচ্ছে রেনাল মেডুলা। শিক্ষার্থীরা তারপরে আমরা দেখতে পাচ্ছি প্যালভিস, এই হচ্ছে তিনটা অংশ। এখন তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি এখন প্রতিটা তিনটা প্রধান অংশের বর্ণনা দিলাম। ক্যাপসুলের ঠিক নিচে, এই ক্যাপসুলের ঠিক নিচে অত্যন্ত ঘন, গাঢ় এবং সন্নিবেশিত আমরা যে স্তরটি দেখতে পাচ্ছি, সেই স্তরটির নাম হচ্ছে কর্টেক্স। শিক্ষার্থীরা তোমরা দেখো, বৃক্কের মধ্যে এই কর্টেক্স অংশটা কিন্তু তন্তুময়, শক্ত তন্তুময় দ্বারা কিন্তু গঠিত, যোজক টিস্যু দ্বারা, এবং অসংখ্য রেনাল কর্পাসল
এই অংশ বিশেষ নিয়ে কিন্তু এই অংশটা গঠিত। আর এই অংশটাকে কি বলা হয়? কর্টেক্স অংশ বলা হয়। প্রতিটা বৃক্কের মধ্যে প্রায় 10 থেকে 10 লক্ষ নেফ্রন থাকে। প্রত্যেকটা বৃক্কের মধ্যে আমরা নেফ্রন পাবো প্রায় 10 লক্ষ। শিক্ষার্থীরা, পরবর্তী অংশে যদি আমরা বর্ণনা দিই, সেটা হচ্ছে দ্বিতীয় অংশটা, অর্থাৎ মেডুলা অংশ, অর্থাৎ রেনাল মেডুলা। তাহলে কর্টেক্সের পরবর্তী অংশটাই হচ্ছে রেনাল মেডুলা। তো শিক্ষার্থীরা, কর্টেক্সের পরবর্তী অংশটাকে যে আমরা বলতেছি কি, যেটা রেনাল মেডুলা। তাহলে তোমরা লক্ষ্য করো, রেনাল মেডুলার ক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি যে এইখানে কিন্তু এটা একটু হালকা রঙের, হ্যাঁ, কিছুটা হালকা কালার, এবং এটা অপেক্ষাকৃত হালকা লাল রঙের স্তরটা, আর এই স্তরটাই আমরা মেডুলা বলে থাকি। শিক্ষার্থীরা দেখো, এখানে কিছু পিরামিড দেখা যাচ্ছে এই মেডুলা অংশের মধ্যে। এই পিরামিডগুলোর সংখ্যা মেডুলা অংশে 8 থেকে 18টি এরকম পিরামিড এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। শিক্ষার্থীরা, এই পিরামিডগুলোকে আমরা কি বলে থাকি? রেনাল পিরামিড। এরপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো পিরামিডগুলো পেলভিসের সাথে এরা যুক্ত হচ্ছে, অর্থাৎ এই পিরামিডগুলোর অবশেষ পর্যন্ত কি এরা